বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 19শে মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির সর্বশেষ ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির সিভিল রিভিশনের দরখাস্ত। গতদিন আমরা আপিলের মেমো কিভাবে লিখতে হয় একটা ধারণা লাভ করেছি। আর রিভিশনের মেমো হয় না, রিভিশনের হয় দরখাস্ত। বুঝছেন? সো একই টাইপের দেখেন। প্রথমে যদি আমরা দেখি মোকাম। এখন অনেকে জিজ্ঞেস করেন নাই স্যার মোকাম মানে কি? মোকাম শব্দের অর্থ হলো স্থান। বুঝছেন? মোকাম মানে স্থান। মোকাম হলো বিজ্ঞ জেলা জজ আদালত ঢাকা, সিভিল ডিভিশন নাম্বার ডট ডট 2013। ঠিক আছে? কেন ডট ডট 2013 হবে? কারণ এই নাম্বারটা তো উনরা দিবে আর কি। ঠিক আছে? আর দেওয়ানি মামলা নাম্বার, এখানে ডট হবে না, এখানে একটা একটা সংখ্যা থাকবে। এত হয়তো উদ্ভব বা উদ্ভূত। মানে এই রিভিশনটার উদ্ভব হয়েছে দেওয়ানি মামলা নাম্বার এত নম্বর দেওয়ানি মামলা থেকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটার নাম্বার দিতে হবে। দেওয়ানি মামলা নাম্বার, এখানে একটা নাম্বার দিবেন, এই জায়গায় নাম্বার হবে দেওয়ানি মামলা নাম্বার এত 2013, যে কোনো একটা নাম্বার। ঠিক আছে? গতদিন আপনাদের মনে করাই দিই, যিনি আপিল করছিল তারে বলে আপিলকারী বা অ্যাপিলেন্ট, আর যার বিরুদ্ধে আপিল করে তারে বলে হচ্ছে প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। এটা খেয়াল রাখতে হবে। আপিলকারী, প্রতিবাদী বা অ্যাপিলেন্ট, রেসপন্ডেন্ট। আর রিভিশন যিনি করেন তারে বলে দরখাস্তকারী, পিটিশনার, পিটিশনার বা দরখাস্তকারী। আর যার বিরুদ্ধে রিভিশন করে এদের বলে অপোজিট পার্টি। কি বলেন? অপোজিট পার্টি বা প্রতিপক্ষ। তো দেখেন, মোহাম্মদ শহীদুল কবির শহীদ, পিতা শাহ, ব্লক সি, ডট ডট বিবাদী দরখাস্তকারী। মানে এই যে যে রিভিশনটা করতেছে তিনি এই মামলার কি? বিবাদী, মূল মামলার বিবাদী। এর হুবহু আপিলের মতো, কিন্তু আপিলের এই জায়গা ছিল কি? আপিল বাদী আপিলকারী বা বিবাদী আপিলকারী। বনাম অ্যাবাকাস রেস্টুরেন্ট লিমিটেড পক্ষের ব্যবস্থাপনা পরিচালক এই ব্লক সি, ডট ডট বাদী কি হবে? প্রতিপক্ষ। বুঝছেন? এখন আপনি ইচ্ছা করলে এই জায়গা বিষয় লিখতে পারেন। বিষয় লিখতে পারেন মানে বিষয় দিয়ে দুইটা কোলন দিয়ে লিখতে পারেন, অথবা বিষয় ছাড়াও বিষয়টা লিখতে পারেন। বুঝান নাই বোধহয়? আমরা এই জায়গায় এই যে যে লেখা না বিজ্ঞ আদালত, অধস্তন আদালত, সহকারী জজ, এটার আগে আমি বিষয় শব্দটা লিখে দুইটা পুটলি দিতে পারি, বিসর্গ। অথবা না লিখলেও সমস্যা নাই। বুঝেন নাই? আমি বলতেছি, ওই তো এই কথা বললাম। মানে বিষয় দিতেও পারেন, নাও পারেন, এটা আপনার ব্যাপার। আমি বোঝাইলাম আর কি যে দুইটাই সঠিক। ঠিক আছে? তাহলে আপিলে যেরকম আমি লিখছিলাম, কস্ট মানে এই জায়গায় সাবজেক্টটা যেভাবে লিখছিলাম, রিভিশনেরও সেরকম, যে কোন আদালতের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি রিভিশনে আসছেন সেটা এই জায়গা বিস্তারিত লেখা লাগবে। দেখেন, বিজ্ঞ আদালতের অধস্তন ঢাকা সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালত বিবাদী অবলিক দরখাস্তকারী কর্তৃক দাখিলি দেওয়ানি কার্যবিধি আইনের, আইনটা কাটেন, দেওয়ানি কার্যবিধি হয়, আইনের আর হয় না, কার্যবিধির হবে, দেওয়ানি কার্যবিধির। আমরা উকিল সাহেবরা মাঝে মাঝে তালে তালে বলে ফেলি ফৌজদারি কার্যবিধি আইন, দেওয়ানি কার্যবিধি আইন, বাট বিধি মানেই আইন। তো দেওয়ানি কার্যবিধি আইন মানে কি? দেওয়ানি কার্যবিধি আইন আবার আইন। তো তাহলে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11D, 7 আদেশের 11D নিয়মের বাদী পক্ষে আর্জি খারিজের দরখাস্ত বিগত এত তারিখে নামঞ্জুর করায় বিবাদী আপিলকারী ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হইয়া উক্ত আদেশের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নিম্ন উল্লেখিত কারণ ও হেতুবাদে অত্র রিভিশন দায়ের করলেন। এ জায়গা 11D নিয়মের বাদী পক্ষে লেখা আছে না? বিবাদী হবে, জায়গা বি টুক দেন, বিবাদী। ওই যে 7 আদেশের 11টি নিয়মের বাদী আছে না, ওই জায়গা বিবাদী হবে, বিবাদী। হ্যাঁ, বিবাদী পক্ষে আরজি খারিজের দরখাস্ত বিগত এত ইংরেজি তারিখে নামঞ্জুর করায় বিবাদী আপিলকারী পক্ষ সংক্ষুব্ধ অসন্তুষ্ট হইয়া উক্ত আদেশের বিরুদ্ধে আপিল আদালতে নিম্ন উল্লেখিত কারণ ও হেতুবাদে অত্র রিভিশন আনয়ন করলেন। মূল আলোচনা খুব সহজ, আমি একটু বলে দিই। সেটা হলো, আপনি জাস্ট এখানে ব্যাখ্যা করলেন যে আমি অত তারিখে অত নাম্বার আদালতে 7 আদেশের 11D বিধিতে আরজি খারিজের আবেদন করছিলাম বিবাদী হিসেবে। 11D আসলে আইন দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত, এই জন্য বাদীর আরজি খারিজ চাইছে, কিন্তু আদালত বাদীর আরজি খারিজ করে নাই, বিবাদীর দরখাস্ত নামঞ্জুর করে দিছে। সেই নামঞ্জুরকৃত দরখাস্তের বিরুদ্ধে বিবাদী আপিলকারী লেখছে, অ্যাকচুয়ালি হবে বিবাদী কি?
দরখাস্তকারী বিবাদী দরখাস্তকারী পক্ষ সংক্ষুব্ধ অসন্তুষ্ট হইয়া উক্ত আদেশের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নিম্নলিখিত কারণ ও হেতুবাদে অত্র রিভিশন আনয়ন করলেন। বুঝছেন? আপনি যে হুবহু এটা লিখবেন তা না, যে বিজ্ঞ এভাবে লিখবেন যে বিজ্ঞ সহকারী জজ আদালত কর্তৃক প্রদত্ত আর বিবাদী পক্ষের আনিত আরজি খারিজের দরখাস্ত না মঞ্জুর করায় বিবাদী পক্ষ অত্র রিভিশন দায়ের করলেন। এক কথায় শেষ। আপনার মতো করে লিখবেন যে অমুক আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া। আর যে কিছু পারবেন না, সময় কম, লিখবেন যে দেওয়ানি কার্যবিধির 115 ধারায় রিভিশনের আবেদন। এখন যেটার ঝামেলা শেষ তো সেটার নাম্বারও কম, মার্ক কম। বুঝতে পারছেন? আচ্ছা, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলা না, মানে আপনি রিভিশন যে আসলেন, কিসের বিরুদ্ধে আসলেন, কোন কারণে আসলেন সেটার বর্ণনা দিচ্ছেন, যে আমি অমুক আদেশে সংক্ষুব্ধ হইয়া রিভিশন দায়ের করছি। এই তো কথা। তায়েদাত, হবে তায়েদাত 1,15,000 টাকা। মকদ্দমার তায়েদাত 1,00,000 কত? 15,000 টাকা। ওই কারণ আর হেতুবাদে একইটাই, প্রতিশব্দ বলা যেতে পারে। হ্যাঁ রুপি, কি বললেন বুঝতে পারি না, আর একবার বলেন। তার কায়দাত মূল্যটা কি লিখতে হবে? আপিলেও হ্যাঁ লিখতে দিতে হবে, মানে লিখতে হবে, লিখতে তো হবে, ছিল। লিখতে হবে। এখন আবার অনেকে প্রশ্ন করেন, স্যার না লিখলে কি হবে? না লিখলে কম পাবেন। আচ্ছা, এখন দেখেন, আমরা আপিল আর রিভিশনের এইটুক কিন্তু হুবহু কিন্তু এক, জানেন? এই যে যে গতকাল আমরা দেখছি। এখন এই জায়গায় আপিল বলেন আর রিভিশন বলেন, আগে এই যে দেখেন বিবাদী বা আপিলকারী পক্ষের বিনীত নিবেদন, এই যে বিবাদী আপিলকারী কেটে কি লিখবেন? দরখাস্তকারী। বিবাদী দরখাস্তকারী পক্ষের বিনীত নিবেদন, এই যে কেন একটা লাগবে, কেন দুটি লিখলে সমস্যা কি? দুই ব্যাচে পড়তেছেন এমসিকিউ রিটেন আর লিখতে পারবেন না একটা কথা। আচ্ছা দেখেন, দুইটাই লিখবেন, বিবাদী দরখাস্তকারী। আচ্ছা, এখন আমি এই জায়গায় বিবাদী আপিল বিবাদী দরখাস্তকারী পক্ষের বিনীত নিবেদন, এই যে আমি এই জায়গায় একটু দেখেন, বিবাদী দরখাস্তকারী পক্ষ বিজ্ঞ নিম্ন আদালতে দেওয়ানি কার্যবিধির হবে দেওয়ানি কার্যবিধির 27/11 নিয়মে এক দরখাস্ত দায়ের করিয়া বাদী বা প্রতিপক্ষের দায়েরকৃত মকদ্দমার আরজি খারিজের প্রার্থনা করেন। বিবাদী বা দরখাস্তকারী পক্ষ আরজি খারিজের দরখাস্তের সমর্থনে উল্লেখ করেন যে বাদী বা প্রতিপক্ষ তামাদি মেয়াদ শেষে আরজি দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করেছে। উল্লিখিত কারণ ও আইনের লঙ্ঘন নিম্ন আদালত বিবেচনা না করে বিবাদী বা দরখাস্তকারী পক্ষের দাখিলে আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর করার বিবাদী বা দরখাস্তকারী পক্ষে নিম্ন উল্লেখিত হেতুবাদে অত্র সিভিল ডিভিশন দায়ের করে। নামঞ্জুর করার লেখছে না, ওই জায়গায় লিখবেন নামঞ্জুর করাই, অন্তস্থ নামঞ্জুর করাই। পাইছেন? ওই যে হেতুবাদের উপরে মাঝখান সোজা নামঞ্জুর করাই। তাহলে এখানে বাস্তবে অনেক কথা লেখা থাকে, যে মামলা বাদী এত তারিখে মামলা করছে, মামলা এই হইছে, অতঃপর বিবাদী এসে আরজি খারিজের দরখাস্ত দিছে। এখন আমাদের তো বাস্তবের মতো এত লেখার তো সুযোগ নাই। এই জায়গা আমি কি দরখাস্ত দিছি, কি মামলায় দিছি, নামঞ্জুর করছে, এই হলো কথা। এবার হেতুবাদ সমূহ, হেতুবাদে এসে আমি ভুল ধরবো যে আমার যে আদেশটা দিছে এটা হলো আইনের লঙ্ঘন, বা সে আইন অনুসারে কার্যটি করেনি, বা কার্যটি করেনি। দেখেন হেতুবাদ সমূহ, বিজ্ঞ নিম্ন আদালত জুডিশিয়াল দৃষ্টিভঙ্গি প্রয়োগ না করিয়া, করিয়া হবে, করিয়া আবেগের বশবর্তী হইয়া তর্কিত আদেশ প্রদান করিয়েছেন বিদায় উহা রদ রহিত যোগ্য। বলছে যে বিজ্ঞ যে আদালত, এটা তার যে জুডিশিয়াল মাইন্ড বা আইনগত দৃষ্টিভঙ্গি প্রদান না করিয়াই এই আদেশ কি করে দিছে, মানে এই দরখাস্তটা খারিজ করার আদেশ দিছে। এই কারণে এই আদেশটা রদ রহিত যোগ্য। বাদী বা প্রতিপক্ষের দায়েরকৃত মকদ্দমাটি প্রচলিত আইনে বার্ড বাই ল হওয়া সত্ত্বেও বিজ্ঞ নিম্ন আদালত উক্ত বিষয় বিবেচনা না করিয়া, বার্ড বাই ল জানেন? বার্ড বাই ল মানে হলো আইন দ্বারা বারিত, আইন দ্বারা বারিত, আইন দ্বারা বারিত, আইন দ্বারা বারিত মানে হলো আইনে ওই, হ্যাঁ, ওই মামলার বিচারে নিষেধ আছে।
বিজ্ঞ নিম্ন আদালত উক্ত বিষয় বিবেচনা না করিয়া তর্কিত আদেশ দ্বারা আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর করার আদেশ রদ রহিত যোগ্য। তারপরে ক খ ঘ ঘ হয়ে গেছে, গ দেন, গ ক খ গ। বিজ্ঞ আদালত দায়েরকৃত কোন মকদ্দমা আইনের সরাসরি লঙ্ঘন হইলে বিচারিক আদালত উক্ত বিষয়ে পদক্ষেপ নিতে আইনত বাধ্য হইয়া সত্ত্বেও বিজ্ঞ নিম্ন আদালত তর্কিত আদেশ প্রদান করায় উহা রদ রহিত যোগ্য। মানে বলছে যে নিম্ন আদালত তো কোনো বিষয়ে আইনের যদি ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই নিম্ন আদালত সেখানে কি করবে, কোনো স্টেপ নিবে। কিন্তু উনি স্টেপ না নিয়ে উল্টো বাদী বিবাদীর দরখাস্ত কি করে দিছে, খারিজ করে দিছে। উল্লেখিত কারণ এবং হেতুবাদ সমূহ বাদে অন্যান্য হেতুবাদ সমূহ শুনানিকালে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হইবে, শুনানিকালে উপস্থাপন করা হইবে। ঠিক আছে, আচ্ছা। অতএব অতএবটাই ডান পাশে নিচেই লিখবেন। অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত কারণাধীনে অত্র রিভিশন মকদ্দমাটি মঞ্জুর ক্রমে ঢাকার সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালত কর্তৃক বিবাদী দরখাস্তকারীর পক্ষে দাখিলি দেওয়ানি কার্যবিধি আইনে অ্যাকচুয়ালি হবে দেওয়ানি কার্যবিধিতে নাকি 7 আদেশের 11টি নিয়মে আরজি খারিজের দরখাস্ত বিগত 11/6/2013 তারিখে প্রদত্ত আদেশ রদ রহিত পূর্বক বেআইনিভাবে দায়েরকৃত বাদী বা প্রতিপক্ষের এত নম্বরে আরজি খারিজ করার প্রয়োজনীয় আদেশ দানে সুবিচার করিতে কি হয়, আজ্ঞা হয়। মানে আপনি এত কথা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, বলবেন যে উপরোক্ত কারণ সমূহ বিবেচনা করে নিম্ন আদালত আরজি খারিজের দরখাস্ত যে নামঞ্জুর করছে এটা মঞ্জুর করার আদেশ দানে কি হয়, মজির। হ্যাঁ, জি। যদি না দেওয়া হয় তাহলে বিবাদী দরখাস্তকারীর অপূরণীয় ক্ষতি হইয়া যাবে। এবং এখানে একটা লাইন হচ্ছে বাদ পড়ছে, এবং আদালতের এইরূপ আদেশ দ্বারা বিবাদী পক্ষ চির কি থাকবে, কৃতজ্ঞ থাকবে। হম, আরিফ সাহেব আসছে বোধহয় না, দেখেন। আচ্ছা দেখেন, হলফনামা দেখেন। এই গরম লাগলে এই পাশে আসেন, এই পাশে এসে বসেন, দেখেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই জায়গা কি আসবো, হলফনামা। হলফনামা তো মোটামুটি এর আগে যত মুসাবিদা পড়ছি সকল মুসাবিদের হলফনামা কিন্তু ঘুরে ফিরে কি একই। তাহলে আপিল আর রিভিশনের লেখার সিস্টেম কিন্তু হুবহু এক, খালি দুইটা জিনিস আলাদা। সেটা হলো ওই জায়গা বলে আপিলকারী আর প্রতিবাদী, আর এই জায়গা হলো দরখাস্তকারী আর অপ্রতিপক্ষ। হ্যাঁ, আর রিভিশনের ক্ষেত্রে লেখা লাগে অমুক মামলা থেকে উদ্ভূত। ওইটা আপনি আপিলের ক্ষেত্রেও লিখতে পারেন, সমস্যা নাই, কারণ আপিলে তো আমি বলেই দিচ্ছি যে অমুক নাম্বার মামলায় এত নাম্বার আদেশ দিছে বা ডিক্রি দিছে, সেটার বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে অত্র আদালতে বাদী বা বিবাদী দরখাস্তকারী আপিলকারী আপিল করলেন। অ্যাকচুয়ালি দরখাস্ত লেখা সবচেয়ে মজা, যদি আপনি বুঝেন। এই জায়গা নিজের মতো করে অনেক কথা লেখা লেখে, হুবহু লেখার প্রয়োজন নাই, কিন্তু আমরা এই জিনিসটা পারি না কেন, ভয় পাই যে কখনো লেখা হয় নাই, এই কারণে হচ্ছে ভয় পাই। বাট রিভিশন লেখা কিন্তু, আপিল বলেন রিভিশন বলেন অন্যান্য যে মুসাবিদা গুলো পড়ছি এগুলো লেখা কিন্তু খুব সহজ। এখন যেটা আমার দরকার, আপনার মুখস্থ করবেন না কোনোদিনও, এটা দেখে দেখে কয়েকবার লিখবেন। দেখে দেখে যদি না লেখেন তাহলে দেখবেন যে আদালতের নাম এক কোণা হয়ে গেছে, বিষয় আর এক কোণায় হয়ে গেছে। সো এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না করলে কিন্তু ঠিক হবে না। আসেন, আচ্ছা দেখি আপনারা বলেন তো, এই যে যে আপিল বা রিভিশন দুই জায়গায় জেলা জজ আমরা লিখলাম কেন, কেন সহকারী জজ জেলা যুগ্ম জেলা জজ লিখলাম না কেন? এগুলা তো অন্য কারো কাছে দায়ের করা যায় না, আপিল আর রিভিশন তো শুধু দুই জায়গায় করা যায়, জেলা জজ আর কে, হাইকোর্ট। তো এটা দেখে দেখে কি করতে হবে বলেন, লিখতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা রিভিশনের দরখাস্ত নিয়ে, বলেন। স্যার, আপিলের দরখাস্ত আর রিভিশনের দরখাস্ত সেম বলছেন। আপিলের দরখাস্ততে অতএবের পরে ওই সার্টিফিকেট দিয়ে লিখছেন, আবার রিভিশনে তো হ্যাঁ, হলফনামা। ওখানে সার্টিফিকেট আছে আর এখানে হলফনামা, ঠিক। ওটা এভাবে লিখতে হবে সার্টিফিকেট দিয়ে। জি 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 জি। আর আচ্ছা কায়দার আমরা, মূল্যটা কি বিষয় আগে নাকি পরে লিখবো? মানে
এটা আগে বা পরে যে কোনো জায়গায় কি লেখা যায় আপিল বা রিভিশন দরখাস্তে? রাইজে যেভাবে লেখা আছে এইভাবেই লিখেন। আর ভুলে গেলে সমস্যা নাই, ভুলে স্যার গেলে কাটাকাটি না করে এক জায়গা দিয়ে দিন। হ্যাঁ বলেন। স্যার হলফনামা স্যার সব জায়গাতেই আছে, কিন্তু দুই একটা জায়গায় নাই। ওই দুই একটা জায়গায় কোথায় কোথায় স্যার? ভাই আরজির সাথে হলফনামা হয় না, আরজি বা জবাব, আরজি বা জবাব, আরজি বা জবাবের সাথে হয় সত্য পাঠ। আর এই যে মেমোর সাথে দেয় নাই, মেমোর সাথে দিছে কি সার্টিফিকেট, এটাও এক ধরনের সত্যপাঠ টাইপের। আর এই প্লিডিংস ব্যতীত, মানে আরজি বা জবাব ব্যতীত দুনিয়াতে যা যা আছে সবকিছুর সাথে হবে কি হলফনামা। হলফনামা। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এই জায়গার বিষয় দিলে কি আমার কোনো ভুল হবে? সেইটুকু আপনি মিস করে গেছেন। আচ্ছা দেখেন, আমরা পড়ায় ফিরি, আমরা রিভিউ এর দরখাস্তটা দেখে ফেলি। দেখেন, প্রচারিত আদেশ পুনর্বিবেচনার প্রার্থনায় বাদীপক্ষের দরখাস্ত কিসের জন্য? পুনর্বিবেচনা। পুনর্বিবেচনা শব্দের ইংরেজি কি উল্লেখ করছে? রিভিউ। মোকাম সহকারী জজ আদালত, নং কত 2 ঢাকা, দেওয়ানি মোকদ্দমা নাম্বার এত। এই জায়গা কিন্তু উদ্ভূত লেখার দরকার নাই, কারণ আমি তো যে আদালতে আমার মামলা আছে সেই জায়গায় আমি দরখাস্ত দিছি। আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করেন, স্যার আমি কি এই জায়গায় উপরে কস্ট টাইটেলের ওই জায়গায় কি সিভিল জাজ লিখবো কিনা, বা সহকারী জজের জায়গায় সিভিল জাজ লিখবো কিনা? সিভিল জাজ যদি আপনি লিখতে পারেন, যদি দরখাস্তটা 25 সালের হয়। দরখাস্তটা কত সালের? 25 সালের। আর দরখাস্ত তো এই জায়গায় আছে 8 সালের বা 25 সালের আগে যদি হয়, তখন তো আর সিভিল জাজ ছিল না, তখন তো সহকারী জজ, সিনিয়র সহকারী জজই ছিল। বুঝাইতে পারলাম? আচ্ছা, হ্যাঁ। তো আপনার প্রশ্নে আপনার উপর সালিও উল্লেখ করেন। তখন আমি যে করে জি ভাই। প্রশ্নে কোনো সাল উল্লেখ করা নেই, 25 সালের আগেও নাই বা কোনো সাল উল্লেখ ধন্যবাদ। একজন বলতেছেন যে প্রশ্নে কোনো সালের কথা উল্লেখ নাই, আর 25-এর আগেও নাই, পরেও নাই। এখন আপনি, আপনার বিষয়, আপনি যদি 25 দিয়ে লেখেন তাহলে সিভিল জজ, আর যদি আগে দিয়ে লেখেন তাহলে সহকারী জজ। বুঝছেন? স্যার, এটা সিম্পল বিষয়। এর যদি মামলাটা যদি 25 সাল দিয়ে দেই তাহলে আমাদের সিভিলি দেয়া লাগে। দিয়ে দিতে আচ্ছা থাক থাক আরিফ সাহেব, আমরা একটু শেষ করি, দাঁড়ান। তো মোকাম সহকারী জজ আদালত এত, দেওয়ানি মামলা নাম্বার এই, বাদী জিল্লুর রহমান, বাদী রিভিউকারী, বনাম তিতাস গ্যাস টি&ডি কোল লিমিটেড গং, এরা হলো কি বিবাদী। সো বিগত এত তারিখে প্রচারিত 5 নং আদেশটি পুনর্বিবেচনার প্রার্থনায় বাদী পক্ষে আবেদন। এই জায়গায় আমায় কত, মানে এই জায়গায় এত বিস্তারিত লেখা নাই, যে বলছে যে বিগত এত নাম্বার তারিখে 15 নং আদেশটি পুনর্বিবেচনার প্রার্থনায় বাদী পক্ষে দরখাস্ত। বিস্তারিত লিখে নাই, কারণ কারণ আদেশ তো ওই কোর্টই দিছে। প্রসারিত, আচ্ছা, প্রসারিত এত নং আদেশটি আপনাদের কস্ট টাইটেলে থাকে না, লাল বইতে কি থাকে? হ্যাঁ, সেটা বলছে যে লাল বইতে ওই যে ওই দিনে যতগুলো আদেশ দিছে তার নাম্বারে এত নাম্বার আদেশটি পুনর্বিবেচনায় প্রার্থনায় বাদীপক্ষে দরখাস্ত। আপনি যদি 15 নাম্বার না লিখতে চান, বলবেন যে বিগত এত তারিখে এত না অত্র মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে বাদীপক্ষে দরখাস্ত। ঠিক আছে? এখন দেখেন, বাদী বা রিভিউকারী বিনিয়োগ নিবেদনে এই যে উল্লেখ্য যে বাদী বিবাদীর বিরুদ্ধে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার এবং মধ্যবর্তী মুনাফা আদায়ের মামলা দায়ের করে। কি মামলা করছে? দখল পুনরুদ্ধার এবং সেই সাথে মধ্যবর্তী মুনাফা। উল্লেখ্য যে মধ্যবর্তী মুনাফা প্রকৃত পরিমাণ নির্ধারণের জন্য বাদী অত্র মামলায় দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 9 বিধি অনুসারে স্থানীয় তদন্তের আবেদন করলে আদালত উক্ত আবেদন নামঞ্জুর করে। বাদী বলছে যে আমার মধ্যবর্তী মুনাফার যে টাকা পয়সা এটা হিসাব করার জন্য একটা স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগের আবেদন করছে, কিন্তু আদালত বলছে যে না, কমিশন নিয়োগ করা হবে না। উল্লেখ্য যে স্থানীয় তদন্তের আবেদন নামঞ্জুর করার ফলে বাদীর অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। কি হয়েছে? অপূরণীয় ক্ষতি। অথচ
ন্যায় বিচারের স্বার্থে এমন স্থানীয় তদন্তের আদেশ দেওয়া অতীব কি ছিল, জরুরি ছিল। অতএব বাদী বিনীত প্রার্থনা, হুজুর আদালত দয়া করে ন্যায় বিচারের স্বার্থে বর্ণিত কারণে বিজ্ঞ আদালত কর্তৃক বিগত এত তারিখে প্রচলিত আদেশটি পুনর্বিবেচনা করত। দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 9 বিধির তৎসহ 151 ধারার অধীনে দাখিলীয় দরখাস্তটি মঞ্জুর করত স্থানীয় তদন্তের আদেশ দানে মর্জি হয় এবং হুজুর আদালতের এইরূপ ন্যায় ভিত্তিক ও আইনানুগ আদেশের জন্য দরখাস্তকারী কি থাকবে, চিরকৃতজ্ঞ থাকবে। তারপর হলফনামা। তাহলে আমার রিভিউ লেখা কিন্তু আরো সহজ। রিভিউতে যে হেতুবাদ আলাদা দেওয়া লাগতেছে না, এক দরখাস্তেই শেষ। আপনি এখানে এইভাবেও লিখতে পারেন যে বিগত এত তারিখে আদেশে আদালত যে টাকার পরিমাণ লেখছে, কথায় লেখছে 10 লাখ কিন্তু অঙ্কে হয়ে গেছে 1 লাখ। তো অত্র যে বিধানটা সেটা সংশোধনের জন্য রিভিউ আবেদন মঞ্জুর করতে কি হয়। তো এই ছিল আমাদের আপিলের মেমো, রিভিশনের দরখাস্ত এবং রিভিউয়ের দরখাস্ত। দেখেন আমাদের শীটে যতগুলা দরখাস্ত মুসাবিদা আছে, বাজারে ওই যত বই আছে এত মুসাবিদা কোনোটাই নাই। এই আপিলেরটাই যাই খুঁজে পাবেন না, আপিল রিভিউ রিভিশন নাই। সো আপনি এখান থেকে দরখাস্ত শিখে গেলে প্র্যাকটিস করার সাথে সাথে কিন্তু এই দরখাস্তগুলো এইভাবেই লেখে, জাস্ট ওই জায়গা ফ্যাক্ট অনুসারে বিস্তারিত লেখে, কিন্তু লেখার সিস্টেম কিন্তু এক। আচ্ছা, আমাদের আর একটা প্রশ্ন বাকি আছে, সেটা বোধহয় 15 নাম্বার যতদূর মনে পড়ে, দেওয়ানি কার্যবিধির 151 ধারা, সহজাত ক্ষমতা। মাথারও আগে দেয়, মাথারও সম্পাদন। এই আরিফ সাহেব, আপনি দেওয়ানি কার্যবিধির 151 ধারার বিধানাবলী আলোচনা করুন। আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট বলতে কি বোঝায়, কোন কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় স্বীকৃত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কোন ক্ষেত্রে আপিলের প্রতিকার সত্য প্রাথমিক আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না। জি, আসসালামু আলাইকুম। তো দেখেন সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা আসলে কাকে বলে। ভাই, সহজাত ক্ষমতা হলো যে আমরা আইন প্রণেতারা যখন আইন তৈরি করে তখন আইনে অনেক কথা থাকে, কিন্তু বাস্তবে বিচার করার ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আইনে ওরকম বিধান নাও থাকতে পারে। কারণ মানুষ তো আর সৃষ্টিকর্তা না যে সে সবকিছু জানে। মানুষ আইন তৈরি করছে, বাট ভবিষ্যতে নিত্য নতুন অনেক মানে অবস্থার উদ্ভব হতে পারে। তো সেই ক্ষেত্রে বিচারকগণ উচ্চ আদালতের নজির বা সিদ্ধান্ত বা নিজের বিচার বুদ্ধি বিবেক ন্যায়পরায়ণতা ব্যবহার করে যে ক্ষমতা প্রয়োগ করে সেটারই কি বলে, সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা। এই সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা আদালত তখনই প্রয়োগ করে যখন আইনের কোনো সুস্পষ্ট বিধান নেই। যদি আইনে সুস্পষ্ট বিধান থাকে সেটাকে লঙ্ঘন করে কিন্তু সহজাত ক্ষমতা প্রয়োগ করবে না। বোঝা গেল? উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের বলি এরকম যে ধরেন মামলা শুনানির দিন বাদী আসছে বিবাদী আসে নাই, বা বিবাদী আসছে ধরেন বাদী আসে নাই, তাহলে মামলা খারিজ করবে 9 দেশের 8-এ। 9 দেশের 8-এ যদি খারিজ রদের আবেদন করবে বাদী 9 দেশের 9। এখন যেদিন খারিজ রদের আবেদন করছে সেই দিন তো খারিজ রদের শুনানি হবে যে আমি অমুক তারিখে অমুক কারণে আসতে পারি নাই, খারিজ রদের শুনানির দিনও বাদী আসতে পারে নাই। তো তখন খারিজ এমনি মামলার শুনানির দিন না আসলে কি হবে আইনে বলা আছে, কিন্তু খারিজ রদের শুনানির দিনও যদি বাদী না আসে বা বিবাদী না আসে তাহলে কি হবে এটা আইনে স্পষ্টভাবে বলা নাই। তাহলে সেই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নিবে, এটা আদালতের সহজাত ক্ষমতার উপর নির্ভর করে।
আর ফৌজদারি মামলার ক্ষেত্রে সহজত ক্ষমতা আছে শুধুমাত্র একটা আদালতের 561A হাইকোর্ট বিভাগে। আর দেওয়ানি আদালতের, দেওয়ানি সকল আদালতের, ইভেন হাইকোর্ট ডিভিশন সহ সকল দেওয়ানি আদালতের সহজত ক্ষমতা আছে। তো সহজতা ক্ষমতা আসলে এমন ক্ষমতা যেটা আপনি আইনে যদি প্রকাশ্য কোনো বিধান না থাকে সেই ক্ষেত্রে আপনি সহজত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এখানে একটা বিষয় হলো যে দেওয়ানি মামলায় যে দরখাস্তই দেখ না কেন তার সাথে 151 দেওয়া জুড়ে দেয় উকিল সাহেবরা, আমরা দেই। সেটা হলো যে ওনার ধারায় যা তো আছে আছেই, ধারা ছাড়াও আমি আপনার দয়া বলে চাই। বিষয়টা অনেকটা এরকম যে ধরেন আমরা মানুষ, আমরা হিন্দুরা ধরেন পূজা অর্চনা করে, মুসলিমরা নামাজ কালাম পড়ে, ইবাদত করে। এখন আমি যখন আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ আমি নামাজ কালাম কি পড়ছি না না পড়ছি তা তো তুমি ভালো জানো, আজীবন পাপ করছি, এই নামাজের জোরে আমি জান্নাতে যাইতে চাই না, তোমার দয়ার বলে যাইতে চাই। বিষয়টা অনেকটা এরকম যে আমি তো দরখাস্ত করছি, আমি তো কারণ দেখাইছি, কিন্তু এটা ছাড়াও আমি আপনার সহজতা ক্ষমতা বলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাই, আমি আপনার সহজতা ক্ষমতা বলবে রায়ের পূর্বে ক্রোক চাই, আমি আপনার সহজতা ক্ষমতা বলে রায়ের পূর্বে আটক চাই। ঠিক আছে, এই হলো কথা। তো আমরা একটু পড়ি, দেখেন ভূমিকা। কোন জটিল বা অসাধারণ ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট কোনো উপায় বা বিধান উল্লেখ না থাকলেও ন্যায় ভিত্তিক কোনো প্রতিকার প্রদানের জন্য আদালত নিজেই কোনো উপায় অবলম্বন করতে পারবে তথা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন, এটি আদালতের সহজত ক্ষমতা। আপনি আরো সহজে লিখতে পারেন যে যখন আইনে কোনো প্রকাশ্য বিধান থাকে না তখন ন্যায় বিচারের স্বার্থে আদালত যে ক্ষমতা প্রয়োগ করে তাকেই সহজত ক্ষমতা বলে। দেখেন, সহজত বা অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার। অন্তর্নিহিত বা সহজত ক্ষমতা বলতে এমন কিছুকে বোঝায়, আন্ডারলাইন করবেন, যা লুপ্ত বা সরাসরি ব্যক্ত করা হয়নি। কি বলেন? লুপ্ত বা সরাসরি কি করা হয়নি? ব্যক্ত করা হয়নি। সাধারণত কোনো আইনি স্বয়ংসম্পূর্ণ নয়। বিচার কার্যক্রম পরিচালনা করে এমন এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে যা সম্পর্কে আইনের যথাযথ বিধান নাও থাকতে পারে। সেই সব ক্ষেত্রে আদালত ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে যে ক্ষমতা প্রয়োগ করে উক্ত পরিস্থিতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে আদালতের সহজত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা বলে। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় আদালতের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী সকল দেওয়ানি আদালতেরই সহজত ক্ষমতা রয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করবেন, 561 ক ধারায় সহজত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 561 ক ধারায় শুধুমাত্র হাইকোর্ট বিভাগেরই সহজত ক্ষমতা আছে। তো দেখেন, দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে আদালত সহজত ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা আছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে দেওয়ানি আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করে যে কোনো আদেশ প্রদান করতে পারেন। অর্থাৎ দুইটি উদ্দেশ্যে, গোল্ডেন দুইটি উদ্দেশ্যে দেওয়ানি আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। কয়টা উদ্দেশ্য? দুইটা। একটা দেখেন ন্যায় বিচারের স্বার্থে, আর একটা হলো আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে। তাহলে সহজতা ক্ষমতা প্রয়োগ করা যায় কয়টা উদ্দেশ্যে? দুইটা উদ্দেশ্যে। কি কি? ন্যায় বিচারের স্বার্থে আর আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে। তো প্রথমে আমরা চলে এসে দেখেন ন্যায় বিচারের স্বার্থে। দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী ন্যায় বিচারের স্বার্থে আদালত নিম্নলিখিত ক্ষেত্রে সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। আন্ডারলাইন করবেন, আদেশ বা ডিক্রির ভুল সংশোধন করা বা বাতিল করা। আদেশ বা ডিক্রিতে যদি কোনো ভুল থাকে সেটা কি করা? সংশোধন করা অথবা বাতিল করা। এই যে দেখেন 151 ধারা অনুযায়ী দেওয়ানি আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে কোনো আদেশ বা ডিক্রি বাতিল করতে পারে বা ভুল সংশোধন করতে পারে। যেমন আদালতকে ভুলভাবে পরিচালিত করে বা প্রতারণার আশ্রয় নিয়ে কোনো আদেশ প্রাপ্ত হলে উক্ত আদেশ বাতিল করার সহজত ক্ষমতা দেওয়ানি আদালতের রয়েছে। আদালতে ভুলভাল বুঝায় একতরফা ডিক্রি নিয়ে নিছেন, পরে আদালতে বোঝানো হলো যে ওনার সমন বাদী জারি করছে, এটা তো ভুয়া দেখাইছে, অ্যাকচুয়ালি তা বিবাদী সমন পাই নাই। দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি। 39 আদেশ অনুযায়ী যে সকল ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর করতে পারে না সে সকল ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে 151 ধারার বিধান বলে সহজতা ক্ষমতা প্রয়োগ করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তারপরে মকদ্দমা পুনর্বিচারে পাঠাইতে। পুনর্বিচার মানে কি? রিমান্ড। মনে আছে দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 23 বিধি অনুযায়ী যে সকল ক্ষেত্রে কোনো মকদ্দমা পুনর্বিচারে ফেরত দেওয়া যায় না সে সকল ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে 151 ধারার বিধান বলে সহজতা ক্ষমতা প্রয়োগ করে আদালত মকদ্দমাটি পুনর্বিচারে ফেরত পাঠাতে পারে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এই প্রশ্ন কিন্তু
লিখবেন যে নিম্নলিখিত ক্ষেত্রে ন্যায় বিচারের সাথে সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। একটু আরজি খারিজ দিলেন, একটু রিভিশন দিলেন, সরি এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেন, মকদ্দমা পুনর্বিচারে পাঠানো বলেন, প্লিডিং সংশোধন বলেন, যে দরখাস্তই হোক না কেন সব জায়গায় কি করতে পারে, সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। তারপরে দেখেন ডিক্রি বা আদেশ কার্যকর স্থগিত করা। আদালত তার সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করে সীমিত পরিসরে কোনো ডিক্রি বা আদেশের কার্যকারিতা স্থগিত করতে পারে, তবে আপিল চলাকালীন সময় আদালত এমন ক্ষমতা প্রয়োগ করবে না। এছাড়া অন্যান্য ক্ষেত্রে দেখেন ওই যে এগুলো আপনি বিস্তারিত সকলে লিখতে পারেন। এছাড়া ন্যায় বিচারের সাথে আদালত নিম্নলিখিত ক্ষেত্রে সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। কি কি? একতরফা ডিক্রি রদ করতে, 9 আদেশের কত 13। মকদ্দমার কোনো পক্ষকে যুক্ত করতে বা বাদ দিতে, একাদেশের কত 10 বিধি। প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে 6 আদেশের কত 17। আদালত তার আদেশ রিভিউ করতে পারে 47 আদেশ আর কত ধারা 114 ধারা ইত্যাদি। বুঝতে পারছেন? এখন আর একটা বিষয় হলো আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে। দুইটা ক্ষেত্রে সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এবার দেখেন আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে 151 ধারা অনুযায়ী আদালতের কার্যপ্রণালী অপব্যবহার রোধ করতে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। যেমন মকদ্দমার কোনো পক্ষ আদালতে প্রতারণা করে কোনো সুবিধা লাভ করলে তা কার্যপ্রণালীর অপব্যবহার বলে গণ্য হবে। উক্ত অপব্যবহার রোধ করতে আদালত সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। এ থেকে বোঝা যাচ্ছে আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার ক্ষেত্রে 151 ধারা বিধান প্রয়োগ করা যাবে। এছাড়া আদালত ভুলের কারণে কোনো মামলা খারিজ হলে সেক্ষেত্রে 151 ধারা অনুযায়ী পূর্বের নম্বরের পুনঃস্থাপনের আদেশ দেওয়া যাবে। তো সহজ কথা হলো যে উনি ওনার সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করে যে কোনো ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ দিতে পারে বা আদালতের কার্যপ্রণালী অপব্যবহার রোধ করতে পারে। এখন আমাদের প্রশ্নের পরের যে অংশ সেটা হলো যে ক্ষেত্রে আপিলের প্রতিকার থাকা সত্ত্বেও প্রাথমিক আদালত সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এটা আমরা বিরতির পরে পড়বো, বাট আমি একটু বোঝাই। সেটা হলো যে জায়গায় আমার আপিল করা যাবে, আমি একটা ডিক্রিতে পাই নাই, আমার আপিল করা যাবে, সে জায়গায় আমার আপিলই করতে হবে। ওই জায়গায় যাই ওনার কাছে চাইলে হবে না যে না সহযোগিতা ক্ষমতা বলে ডিক্রিটা বাতিল করে দেন। আপিলের ক্ষমতা থাকলে অবশ্যই কি করতে হবে, আপিলই করতে হবে। ওই জায়গায় সহযোগিতা ক্ষমতা চাই, মূল কথা আইনের ব্যত্যয় ঘটানো যাবে না। সহযোগিতা ক্ষমতাটা যখনই আমার আইনে কোনো প্রকার সুবিধান নাই। তো একটু বিরতি, তারপর আবার শুরু করতেছি। যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, যে ক্ষেত্রে আপিলের প্রতিকার থাকা সত্ত্বেও প্রাথমিক আদালত সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে না। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা হয়েছে যে এই আইন বলবৎ হওয়ার পরে কোনো পক্ষের আপিলের অধিকার জন্মালে 64তে যে জায়গা পড়লাম তারপরে এই যে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা হয়েছে যে এই আইন বলবৎ হওয়ার পর কোনো পক্ষের আপিলের অধিকার জন্মালে এই আইনের কোন বিধান দ্বারা তা কি হবে না, খর্ব হবে না। কোন বিধান দ্বারা মানে আপিলের অধিকারে 151 ধারা দ্বারা খর্ব করা যাবে না। অর্থাৎ যেখানে আপিলের বিধান আছে সেখানে আদালত সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করে উক্ত আপিলের বিধান খর্ব করতে পারে না। বুঝেন কিনা? আপিলের বিধান থাকলে আপিলেরটাই প্রাধান্য পাবে, সেই ক্ষেত্রে 151 আপনি আনতে পারবেন না। অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুরের আদেশ দেওয়ার ক্ষেত্রে আপিলের বিধান থাকা সত্ত্বেও পক্ষগণ 151 ধারার অধীনে উক্ত নামঞ্জুর আদেশ প্রত্যাহারের আবেদন করে। মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন তো করেন আপনি 39 আদেশের 1 বিধিতে, অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছেন দেয় নাই, এখন না দিলে তো আমার আপিলের বিধান আছে। এখন আমি আপিল না কইরা আমি ওই আদালতে গিয়ে 151 দরখাস্ত দিছি যে আমার নামঞ্জুরকৃত আদেশ প্রত্যাখ্যান করেন। যেহেতু এখানে আপিলের বিধান আছে সেহেতু 151 ধারার দরখাস্ত নামঞ্জুর করা হয়। উল্লেখ্য যে নিম্নোক্ত বিষয়সমূহ আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে না। কি কি দেখেন, সংক্ষুব্ধ ব্যক্তি আপিল বা রিভিশন মূলে কোনো প্রতিকার আদায়ে সমর্থ হলে 151 ধারার সুযোগ গ্রহণ করতে পারবে না। যে জায়গা আমার আপিল অথবা রিভিশন আছে সেই জায়গা শুধু আপনি 151তে প্রতিকার চাইতে পারবেন না। 2 নাম্বার, 151 ধারার অজুহাতে আইনের কোনো প্রকাশ্য বিধানকে অমান্য করা যাবে না। অর্থাৎ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে আইনের কোনো প্রকাশ্য ধারা বা বিধানকে লঙ্ঘন করা যাবে না। 7 আদেশের 11 বিধিতে আছে যদি কোর্ট ফি কম দেন, যদি মূল্যমান কম দেখান, সময় পাবেন সর্বোচ্চ 21 দিন। কতদিন? 21 দিন। 21 দিনের মধ্যে দেখা গেল আপনি পারেন নাই,
এখন কি আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে বাড়াতে পারবে কিনা? পারবে না, কারণ ওই জায়গায় কি আছে? শ্যাল শব্দটা আছে। যদি ওখানে মেয়ে থাকতো তাহলে আবার বাড়াইতে পারতো। যে জায়গা প্রকাশ্যে বলেই দিছে যে এর বাইরে আর হবে না, সেক্ষেত্রে 151 কিন্তু প্রয়োগ করে ওর ব্যত্যয় ঘটানো যাবে না। সহজতা ক্ষমতা প্রয়োগ করে কোন আদালত তামাদি আইনের কোন নীতি পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে না। খুবই দামি কথা। ধরেন একটা মামলা তামাদি মেয়াদ ছিল 6 মাস, দাবি বাদী আইসা মামলা করছে 7 মাস পরে, সহজতা ক্ষমতা প্রয়োগ করে ওই মামলা নেওয়া যাবে না, বুঝছেন? অথবা উভয় পক্ষ আইসা সময়ের আবেদন তো আমরা মোটামুটি পড়ছি না, ওই যে এত কয়বারের বেশি পারবে না। এখন উভয় পক্ষ এসে বলতেছে যে জরার সময়ের আবেদন আমি রাজি, অপর পক্ষের কোনো আপত্তি নাই, আমরা দুই পক্ষ রাজি, আপনি মঞ্জুর করলে হয়ে যায়। করবে না, কারণ আইনে তো নাই, বুঝছেন? আইনে না থাকলে 151 ধারায় কোনো প্রতিকার পাবেন না। মানে আইনে নাই মানে আইনে যদি নিষেধ থাকে, আইনে যদি কি নিষেধ থাকে, মানে বিষয়টা অনেকটা এরকম যে আমাদের বলা আছে যে অমুক 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 খাবার হারাম, তাহলে ওগুলা কি করা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু যা যা হারাম বলে নাই তাই তাই কি হালাল, তাই 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 করা যাবে। তো যেখানে নিষেধ করা আছে সেই জায়গায় আপনি 151 প্রয়োগ করে ওটারে বৈধ করতে পারবেন না। আমরা চলে এসেছি শিল্প ব্যাংক বনাম বাংলাদেশ হোটেল লিমিটেড। শিল্প ব্যাংক বনাম বাংলাদেশ হোটেল লিমিটেড, এই মামলায় আদালত বলেছে যে সহজতা ক্ষমতা কোনো প্রতিষ্ঠিত নীতি বা নিয়ম উপেক্ষা করে প্রয়োগ করা যায় না। দেখছেন, যখন কোনো বিষয়ে আইনের সুনির্দিষ্ট বিধান থাকে, যেমন যেখানে আপিলের বিধান নেই সেখানে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে আপিলের বিধান করতে পারে না। আবার যেখানে আপিলের বিধান আছে সেখানে সহজতা ক্ষমতা প্রয়োগ করে আপিলের বিধান খর্ব করা যাবে না। বুঝেন কিনা? তারপরে আন্ডারলাইন কেন, কানাই বনাম যতীন্দ্র। কানাই বনাম যতীন্দ্র, এই মামলায় বলা হয়েছে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে আইনে অনুমোদিত নয় এমন রিভিউ মঞ্জুর করবে না বা কোনো একতরফা ডিক্রি বাতিল করবে না। ইসমাইল বসেন, নিবানি বসেন, রাখেন কাছে রাখেন, কথাটা তো বল, বসেন। এই মামলায় বলা হয়েছে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে আইনে অনুমোদিত নয় এমন রিভিউ মঞ্জুর করবে না বা কোনো একতরফা ডিক্রি বাতিল করবে। তো এই ছিল আপনাদের সহজতা ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার। এবং আমরা দেওয়ানি কার্যবিধি এত সময় নিয়ে জীবনেও পড়ি নাই, বিশেষ করে লিখিততে বলেন। ধরেন যারা এমসিকিউ পাস করবে 2012 তারিখে, যারা এমসিকিউ পাস করবে তারা যখন লিখিত পড়তে আসবে তারা সর্বসাকুল্যে ক্লাস পাবে 40টা বা 45টা সব মিলিয়ে। আর আপনারা এই দেওয়ানির ক্লাসই পাইছেন 27টা, ঠিক আছে? তো এখন যারা আবার মিস করছেন তাদের আবার হা হুতাশের দরকার নাই। মানে যারা মিস করছেন তারা তো আমার কাছে আসছেনই দেরিতে, এটা তো আমি যা পারি নাই তা নিয়ে তো হা হুতাশ করে কোনো লাভ নাই। আর সময় কম পান বেশি পান, বেশি পাইছেন কাজে লাগান নাই, লাভ আছে? কম পাইছেন কাজে লাগাইছেন, লাভ আছে। বুঝতে পারছেন? সো দুই জায়গার খেলার ধরন কিন্তু দুই রকমের, টেস্ট এক রকমের, টি20 এক রকমের। এই জন্য কারোরই হতাশ হওয়ার কোনো কারণ নাই। দেওয়ানি কার্যবিধি আমরা খুব ধৈর্য ধারণ করে পড়েছি এবং আপনাদের দেওয়ানি কার্যবিধির ক্লাস টেস্ট হবে শুক্রবারে। এখন থেকে আপনাদের দেওয়ানি কার্যবিধি মানে যত এক্সাম হবে, এক্সাম গুলো হবে শুক্রবার সকালে, বুঝতে পারছেন? আর আমরা একটু আপনাদের কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে এই জন্য যারা লিখিততে আসেন তাদের একটু 2:30টার সময় আসতে হবে। কারণ হ্যাঁ, আমি বলতেছি কেন শুনেন, আমার আবার এই জায়গায় মডেল টেস্ট আছে, এমসিকিউ ব্যাচ আছে। এখন ওনাদের 4টে থেকে শুরু করি, এখন আপনাদের যদি আমি 3:30 আসি তাহলে 4টে পান মাত্র কতক্ষণ? আধা ঘন্টা। আধা ঘন্টায় তো পড়ানো যায় না। তাহলে এজন্য যারা রিটেনে যারা আছেন কোর্ট কাছারি দরকার হলে বাদ দিয়ে এখন 2:30 থেকে এই জায়গা আসে। মানে আজীবন তো না, কষ্ট তো করতে হবে, সময় তো আর নাই এই সময়। হ্যাঁ, এই 12 তারিখ পর্যন্ত, জি এই 12 তারিখ, 12 তারিখ না 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ এনাদের বিদায় দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই হলো কথা। তো এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। আর যেভাবে আগাচ্ছি এইভাবে এই পরের গুলো আমরা একটু ফাস্ট করবো। ধরেন আগামীকাল তো পড়া নাই আপনাদের, বুধবারে নাই, বৃহস্পতিবার ওই সময় আসেন। বৃহস্পতিবার সবাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের
নোট দিয়ে দিব। এখন স্যার আরেকটাই, জি বলেন। স্যার আমাদের রিটেন তো যে জুলাই মাসে যদি 25 তারিখে হয়, তাহলে স্যার ওই যে যারা এমসিকিউ পাস করবে ওরা তো স্যার 40টা 45টা ক্লাসও পাবে না স্যার। ও ভাই, সেই চিন্তা আপনার দরকার নাই তপন। জি আপনার সরকারে আপনি তেল দেন, তার চিন্তায় আপনি কষ্ট পাবেন না। আমার ঠেকা খাইছে তানভীর আলম খান, পড়ালেখা হয় না ফেরদৌসের। তানভীর আলম খান শেয়ার করে ফেরদৌসের কাছে, ফেরদৌসের তানভীরের চিন্তায় ফেরদৌসের পড়ালেখা হয় না, কিন্তু তানভীরে কিন্তু সবকিছু ঠিকঠাক চলতেছে। ঠিক আছে, তা বিষয়টা হলো তাই। ওরা কি সময় পালন না পারলো সেটা ওদের বিষয়, আপনারা কি পাইছেন এইটুক বুঝেন। জি বুঝাইতে স্যার। পারলাম? জি স্যার। তো আপনাদের কিছু লিখিত খাতা পেন্ডিং আছে, আমি দেখে দিব, সমস্যা নাই। আর আগামী বৃহস্পতিবার থেকে আমাদের কি পড়া বলেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর শুক্রবারে পরীক্ষার সিলেবাস নেন। 14, 15, 16, 14, 15, 16 শুক্রবারে 16 পরীক্ষার পরীক্ষা। সিলেবাস। 14, 15, 16, 14তে আছে হলো আপনার এই যে রায়ের পূর্বে আটক ক্লোক, 15তে আছে 151, 16তে আছে টেম্পোরারি ইনজাংশন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।